শহরে ইয়াস মোকাবিলায় কি করা উচিত তা জানতে বলা হয়েছিল। সবাই দেবাঞ্জনের কাছে তাদের পর্যবেক্ষণ জমা দিয়েছিলেন। কেউ বিপর্যয়ের ধরন নিয়ে রিপোর্ট জমা দিয়েছিলেন, শহরের অবস্থার বিবরণ সম্পর্কেও কেউ কেউ জমা দিয়েছিলেন রিপোর্ট। সবই দেবাঞ্জনের কাছে তাদের পর্যবেক্ষণ জমা করেছিলেন। আমরা এই নিয়েই বিস্তারিত কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সঞ্জয় ভদ্র। সঞ্জয়, একের পর এক তথ্য বেরিয়ে আসছে। এবার ইয়াস নিয়ে তথ্য দিয়েছিলেন তার কর্মীরা, আর কি কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, প্রথমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোয়েন্দাদের রীতিমতো চক্ষু ছানা বড়া প্রায় বলতে গেলে। তারা তার যে কর্মী, প্রায় 10 জন কর্মীকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছেন এবং এই জিজ্ঞাসাবাদে নানান তথ্য, অর্থাৎ তাদের তদন্তের প্রয়োজনে নানা রকম প্রশ্ন তারা করেছেন, উত্তর পেয়েছেন। এবং অফিসে ঠিক কী ধরনের কাজ হতো এহেন তথ্য যখন তারা খোঁজ করছিলেন, একটা খুব অদ্ভুত মজার তথ্য তারা পেয়েছেন, যেটা তাদের রীতিমতো চমকে দিয়েছে। এবং এখানকার কর্মীরা এহেন কাজ করার পরেও কেন তাদের সন্দেহ হলো না, এই প্রশ্নও কিন্তু গোয়েন্দাদের মধ্যে তাদের দানা বেঁধেছে। তারা যেটা বলছেন, গোয়েন্দাদের সূত্রে যেটা খবর, সেটা হলো যে ইয়াস যখন আছড়ে পড়ে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়, এবং তার একটা বিস্তীর্ণ প্রভাব একটা প্রেডিক্ট করা হয়েছিল কলকাতা শহরের বুকে। এবং কলকাতা শহরে রীতিমতো আমরা দেখেছি কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর, সরকারি দপ্তরগুলো রীতিমতো তারা প্রস্তুতি নিয়েছিলেন যাতে আমফানের থেকে শিক্ষা নিয়ে যাতে কলকাতা শহরের কোনো রকম বড় কিছু মেজর ক্ষতি না হয়। এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এই দপ্তর, যেটা জানা গিয়েছে, গোয়েন্দারা যেটা বিভিন্ন কর্মীদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানতে পেরেছেন, ইয়াস যখন ল্যান্ডফল হওয়ার কথা তার ঠিক দুদিন আগে তার এই কসবার অফিসে যারা কলকাতা কর্পোরেশনের কোট অ্যান্ড কলকাতা কর্পোরেশনের যারা কর্মী, যারা তার ওই অফিসে যারা কাজ করছিলেন, তাদের তিনি বলেছিলেন যে ইয়াস নিয়ে তাদের পর্যবেক্ষণ রিপোর্ট জমা দেওয়ার জন্য। যেহেতু নগর উন্নয়ন দপ্তর, অর্থাৎ এটা ওই কসবার অফিসটা কলকাতা কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশনের আরবান প্ল্যানিং ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত সেই সেগমেন্ট। সুতরাং আরবান প্ল্যানিং, আরবানের সেক্টরের ওপর ইয়াসের ঠিক কী প্রভাব হবে সেই নিয়ে বিস্তারিত তাদের পর্যবেক্ষণ প্রত্যেকটি কর্মী তারা যেন নিজেরা জমা দেয়। এবং অদ্ভুত সব তথ্য তারা পেয়েছেন গোয়েন্দারা, যে কেউ জমা দিয়েছিলেন যে ফর্ম অফ ডিজাস্টার, অর্থাৎ এই ধরনের এই যে বিপর্যয় যেটা হতে পারে, বিপর্যয়ের কারণ কি হতে পারে, কোনোটা ম্যানমেড ডিজাস্টার বা ন্যাচারাল ডিজাস্টার কাকে বলে, এই নিয়ে কেউ তাদের রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্ট তারা গ্রহণ করেছিলেন, সেটাকেও রিপোর্ট বলে গ্রহণ করা হয়েছিল। এমনকি কর্মীরা তারা রাস্তায় কি দেখেছেন, অর্থাৎ রাস্তায় জল জমা থেকে শুরু করে গাছ পড়ে যাওয়া থেকে নিজেদের চোখে যা দেখেছেন সেটাই বিস্তারিত তাদের বলা হয়েছিল যে তোমরা সেই রিপোর্ট লিখে দাও। এই রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে কেবল প্রবলেম যেটা হয়েছিল, অর্থাৎ এই ঝড়ের এই ইয়াসের সময় এই ইম্প্যাক্টে যে কেবলের নানা রকম সমস্যা হয়েছিল, সেগুলো তারা নিজেদের চোখে কি দেখেছে সেগুলো লিপিবদ্ধ করতে বলা হয়েছিল। কাউকে আবার বলা হয়েছিল যে ইয়াসের মতো এরকম একটা বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার ক্ষেত্রে আরবান প্ল্যানিং ডিপার্টমেন্ট কি প্রস্তুতি নেওয়া উচিত সেই নিয়ে তাদের বিস্তারিত তারা যেন সলিউশন দেয়, সেই সলিউশন লিপিবদ্ধ করতে বলা হয়েছিল। এবং এরা নানা রকমের এরকম কাজ করতে প্রত্যেককে কর্মীকে বলা হয়েছিল। এবং এই কর্মীরা ইয়াসের ঠিক 48 ঘন্টা আগে থেকে ইয়াসের ঠিক 48 ঘন্টা পর পর্যন্ত 5 দিন ধরে তারা বিভিন্ন রকমের রিপোর্ট, কেউ রাস্তায় জল জমা থেকে শুরু করে গাছ পড়ে যাওয়া, কেউ বা বিপর্যয় কত রকমের হতে পারে, কেউ বা বিপর্যয় মোকাবেলা করতে গেলে কলকাতায় কী ধরনের কাজ পরিকল্পনা নেওয়া উচিত, কলকাতা কর্পোরেশনের কী রকম পরিকল্পনা নেওয়া উচিত, তারা বিস্তারিত সেই রিপোর্ট দেন। সেই রিপোর্ট জমা নিয়ে নেয় দেবাঞ্জন দাস, এবং তিনি বলেন যে এই রিপোর্ট বিস্তারিত আকারে কম্পাইল করা হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো বিপর্যয়ের যদি সম্মুখীন হয়, যাতে পুরসভা বা আরবান প্ল্যানিং ডিপার্টমেন্ট তারা যাতে এই ধরনের মোকাবেলার ক্ষেত্রে তাদের একটা ডকুমেন্টেশন করার কাজে তাদের ব্যবহার করেছিলেন। গোয়েন্দারা খুব চমকিত হয়েছেন এই কারণে, তারা বলছেন এহেন অদ্ভুত কাজ কর্মীদের দিয়ে করানো হয়েছিল। কর্মীরা নিজেরা বলছেন যে কেউ ডিজাস্টার কত রকমের হয় সেই নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট দিচ্ছেন, অথচ তার মনে হচ্ছে না এটা কি ধরনের রিপোর্ট, এরকম একটা আরবান প্ল্যানিং ডিপার্টমেন্ট এটা কি ধরনের রিপোর্ট জমা দিতে বা কি ধরনের সলিউশন করতে হবে। সামান্য একজন ক্লারিক্যাল স্টাফ, তার কাছে বলা হচ্ছে সলিউশন কি হওয়া উচিত তাই নিয়ে বিস্তারিত তোমার পর্যবেক্ষণ বলো, এটাই নাকি জমা পড়বে হলো আরবান প্ল্যানিং ডিপার্টমেন্টে কেএমসিতে, অথচ তাদের কারো সন্দেহ হয়নি। গোয়েন্দারা বলছেন এহেন অদ্ভুত কাজে এই কর্মীদের নিযুক্ত রেখে কিন্তু এই অফিসটি পুরো চালাতেন, এবং এই অফিসের ভেতরে কি কাজ হতো এই সংক্রান্ত বিষয়ে কিন্তু গোয়েন্দারা আরো তথ্য তল্লাশি করছে বা কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু এই জিজ্ঞাসাবাদে এই ধরনের অদ্ভুত কিছু তথ্য পাওয়া যাচ্ছে যে কর্মীদের দিয়ে এরকম কাজ করানো হতো। তদন্তকারীরা এই যে অদ্ভুত যে কাজগুলো উনি করিয়েছেন কর্মীদের দিয়ে, এর কোনো উদ্দেশ্য চিহ্নিত করতে পারছেন? কি কারণ হতে পারে কর্মীদের দিয়ে? গোয়েন্দারা যেটা মনে করছেন যে একেবারে জাস্ট কর্মীদের কোনো একটা কাজে তো লিপ্ত করে রাখতে হবে, কোনো একটা কাজে এনগেজ করে রাখতে হবে, কারণ তারা একটা সরকারি বিভাগে কাজ করে বলে তাদের নিয়ে আসা হয়েছে, অথচ তাদের কোনো কাজই নেই।
এটা তো হতে পারে না। সুতরাং কাজ প্রতিদিন নতুন নতুন করে কি জেনারেট করবে? কাজও নেই। ফলে যখন ইয়াসের মতো একটা প্রাকৃতিক বিপর্যয়ের একটা প্রেডিকশন আছে, তখন সেটা নিয়ে কি কি হতে পারে কি না হতে যে যার মতো প্রায় মানে ছোটবেলায় যেমন যেমন খুশি আকর মতো প্রায় বলা যেতে পারে, মজা করে একজন গোয়েন্দা অফিসার বলছিলেন যেমন খুশি আকর মতো যেমন খুশি লেখো, ইয়াস নিয়ে তাই নিয়ে নাকি রিপোর্ট জমা পড়বে। এবং এই ধরনের অদ্ভুত কাজ কর্মীরা দিনের পর দিন করে গেছেন, অথচ কারণ নাকি মাথায় আসেনি, কারো কেউ সামান্য সন্দেহটুকু হয়নি যে এটা আদৌ কি সরকারি কোনো অফিস যে তাদের দিয়ে এই ধরনের কাজ করানো হচ্ছে। এটাই কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের। ধন্যবাদ সঞ্জয়, আমাদের প্রতিনিধি ছিলেন এবং তিনি জানাচ্ছিলেন যে তদন্তকারীরা ঠিক কি পেয়েছেন, আর এই জায়গাতেই তদন্তকারীরা আরো অনেক কিছু জানার চেষ্টা করছেন দেবাঞ্জন দেবকে জিজ্ঞাসাবাদ করে। আর নিজের আত্মীয়কেও ছাড়েননি দেবাঞ্জন, কারণ দেবাঞ্জনের এক মামা তিনি অভিযোগ করছেন যে তিনি তার কীর্তিমান ভাগ্নের ফাঁদে পড়েছেন। সরকারি দপ্তরে ভুয়ো নিয়োগপত্র দিয়ে প্রতারণার অভিযোগ তুলেছেন দেবাঞ্জনের মামা। আমাকে বলা হয়েছিল, এখন তো দেখছি সেই কাজের কোনো সত্যতা আছে কিনা তাও জানি না। তার কারণ হচ্ছে কি, উনি বলেছিলেন যে আপনার এক্সিবিশনের সফলতা জন্য আপনাকে গভর্নমেন্ট থেকে রাজ্য চারুকলা পর্ষদের মেম্বারশিপ দেওয়া হয়েছে, সাম্মানিক পদ। হ্যাঁ, তা এর জন্য আমি একটা ভাতা পাবো। তাই যাই হোক, সেটা পেতেন? সেটা পেতাম, সেটা আমি পেতাম সেপ্টেম্বর মাস, মোস্ট প্রবাবলি 2019-এর সেপ্টেম্বর কি অক্টোবর থেকে এইরকম সময় হবে। আমি অনলি 10,000 করে 10,000 টাকা করে আমি একটা ভাতা পেতাম। এবং আমাকে জন্য মাসে প্রায় দিন কলকাতায় থাকতে হতো। কলকাতায় কারণে অকারণে ডেকে নিতেন, আমাকে এদিক ওদিক একটু ঘুরিয়ে নিয়ে করে নিয়ে, এটাই তোমার কাজ, এটা লিখে রাখো, দুর্গাপূজার প্যান্ডেল এই হয়েছে লিখে রাখো। এগুলো লিখে দিতাম। লিখে রাখার পরে ট্যাক্সে কি করতো, কম্পিউটারের ব্যাপার স্যাপার আমি অত বুঝি না, উনি এগুলো নিতেন, নিয়ে আদৌ কি করতেন সম্পূর্ণ উনিই জানেন, আমার পক্ষে জানা সম্ভব না। আমি ভাবতাম যে আমি তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে ভীষণভাবে রিপোর্ট পাঠাচ্ছি, কিন্তু জানি না তার সত্যতা কি আর কি ব্যাপার। তবে মান্থলি আমার তো এই 2021-এ এপ্রিল মাসে বোধ হয় আমার ভাতা আর আসছে না। দেবাঞ্জন দেব আপাতত এই নামেই তোলপাড় রাজ্য রাজনীতি। উঠে আসছে দেবাঞ্জনের একের পর এক কীর্তি, আর সেখানে জি 24 ঘন্টার অন্তর তদন্তে উঠে এলো আরও একটা নাম, সুস্মিতা ব্যানার্জি। ভুয়ো চাকরিতে নিয়োগ করিয়ে এই সুস্মিতাকে দিয়ে ভ্যাকসিনের হিসেব রাখত কবে হয়েছিল? আমাকে এপ্রিলে উনি জয়েন করতে বলেছিলেন, আমি জয়েন করি। তারপরে আমি কোভিড আক্রান্ত হয়ে বেশ কিছুদিন প্রায় 1 মাসের কাছাকাছি আমি অফিস যাইনি। তারপরে ওনার এই ভ্যাকসিনেশন ক্যাম্প হয়, আমাকে বলেছিলেন নাম এন্ট্রি করতে। আমি অ্যাজ আ এমপ্লয়ি হিসেবে ওখানে একজন আইএস অফিসার বলছেন অ্যাজ আ বস এন্ট্রি করি, নাম এন্ট্রি কাজটা আমার ছিল। সিটি কলেজে যে ভ্যাকসিনেশন হয়েছিল সেখানে আমি ওই নাম এন্ট্রির জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের অনেক কর্মী সেখানে উপস্থিত ছিলেন। আর কসবার ভ্যাকসিনেশন ক্যাম্প, ওখানেও আমি নাম এন্ট্রি করতাম, নাম লিখতাম। আচ্ছা, দেবাঞ্জন আপনাকে তার কর্মীদের কাছে বিভিন্ন সময় ডেপুটি সেক্রেটারি হিসেবে পরিচয়? না, আমি ডেপুটি সেক্রেটারি নই, আগেও বলেছি আপনাদের। অ্যাজ আ অ্যাডমিন অফিসার হিসেবে আমি জয়েন করেছি। এবার একজন ভুয়ো আইএস অফিসার, উনি কী করছেন, উনি এত কিছু করে বেরিয়েছেন, আমার আড়ালে কী বলছেন, এটা আমার পক্ষে তো বোঝা সম্ভব না।
করে বুঝবো বলুন? স্বামী গৃহশিক্ষক, 7-8 বছরের একমাত্র ছেলে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। আর্থিক অনটনের কারণে কি এতদিন চুপ করে থাকতে বাধ্য হয়েছিলেন সুস্মিতা, নাকি সুস্মিতাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে জালিয়াত দেবাঞ্জন? দেবাঞ্জনের কাজ কারবার যে ভুয়ো, তা কি কোনোভাবেই বুঝতে পারেননি তিনি? ক্যামেরায় শুভ্রর সঙ্গে পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই কসবাকাণ্ডে ধৃত ভুয়ো আইএস দেবাঞ্জন দেবের বাড়িতে তল্লাশি চলছে। দেবাঞ্জনের আনন্দপুরের বাড়িতেই তল্লাশি চলছে। আনন্দপুরের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। নান্টু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। নান্টু, কি জানা যাচ্ছে, এই তল্লাশি কি শেষ? দেখো, ইতিমধ্যেই তল্লাশি শেষ হয়েছে। কলকাতা পুলিশের জালিয়াতি বিভাগের যে গোয়েন্দা অফিসাররা, তারা কিন্তু ইতিমধ্যেই দেবাঞ্জন দেবকে নিয়ে তার বাড়ি থেকে বেরিয়ে গেছেন। এবং আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে সন্ধ্যে 6:30টার পর থেকে এই দেবাঞ্জনকে নিয়ে কিন্তু তার বাড়িতে 218 হোসেনপুরের যে বাড়ি, সেই বাড়িতেই কিন্তু তল্লাশির জন্য আসে। এবং এই 3তলা বাড়িতে 1st ফ্লোর এবং 2nd ফ্লোর, এই দুটি ফ্লোর কিন্তু তল্লাশি করা হয়